মামলা যখন শুরু হলো, মামলার আগে তো এসআইআর শুরু হয়েছে। যখন প্রথম শুরু হলো তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিলেন, যে আমি বেঁচে থাকা অবস্থায় এসআইআর হবে না। তারপরে আমরা কি দেখলাম, সবার আগে এনুমারেশন ফর্ম, আপনারা সবাই ফিল আপ করেছেন তো এনুমারেশন ফর্ম? সবার আগে কে ফিল আপ করেছে জানেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। যদি আজকে তিনি যদি এনুমারেশন ফর্ম ফিল আপ না করতেন, ইলেকশন কমিশনের এত বড় স্পর্ধা হতো যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বাদ দিয়ে ইলেকশন কমিশন করবে, হতো না। আমি বলছি আপনাদের, কোন আইনে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে এনুমারেশন ফর্মের কোন নিয়ম নেই। সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে এসব হয় না। তাহলে এনুমারেশন ফর্ম ইন্ট্রোডিউস প্রথমবার এবার করানো হলো। এর আগে 2002 সালে এসআইআর হয়েছিল। 2002 সালের তালিকার সাথে তো লিংক করতে হচ্ছে। আপনারা কেউ সেই সময় 2002 সালে বেঁচে থাকা এরকম অনেক মানুষ আছে যারা 2002 সালের লিস্টে আছে। এখানে কান্তি বাবু আছে। এনুমারেশন ফর্ম তখন ফিল আপ করেছিলেন? করেননি। তাহলে এখন কেন করতে হলো? তার কারণ তখন 2002 সালে এই রাজ্যে বামেরা ছিল, লাল ঝান্ডার পার্টি ছিল। কোন নির্বাচন কমিশনের বাপের ক্ষমতা হয়নি যে তোমাদেরকে দিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করে। এখন রাজ্যে মমতা ব্যানার্জি রয়েছে, ওই ইলেকশন কমিশনে বুঝেছে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, যা বলবো তাই করবে। ও সেই জন্য করেছে। এবার ধরা খেয়ে গেছে। এবার অনেকের নাম বাতিল হয়ে গেছে, যে নাটক করতে গেছে। কি করেছে? গলায় কালো ওই শাল জড়িয়ে বলতে গেছে যে আমি আইনজীবী, আমি চললাম মামলা লড়তে। ভালো কথা, উনি মামলা লড়বেন। এই এলাকায় কতজনের নাম ডিলিট হয়েছে? অনেকের নাম ডিলিট হয়েছে, তো প্রচুর বাদ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামলা করেছে, করে এসে আপনারা সবাই আজকে 8000 বাদ হয়েছে। আজকে ওই সন্ধ্যাবেলায় গিয়ে ওই ইউটিউবটা দেখবেন। কি বলেছিলেন উনি? মামলা করে যা বলেছে ভিতরে বাইরে এসে বলল আমি জয়লাভ করে গেছি। মামলায় কি হয়েছে? জিতে গেছি। যেই উনি জয়লাভ করলেন, ওনার জয়লাভের কিছুদিন পরে খবর এলো কি গোটা রাজ্য জুড়ে 27 লাখ মানুষের নাম বাতিল। তাহলে মমতা ব্যানার্জির জয়লাভ মানে কি? গরিব মুসলমানের ভোটার লিস্ট থেকে নাম বাতিল। এবার আসল কথাটা বলি। দেখুন, শুধু এই রাজ্যে কি এসআইআর হচ্ছে না? কেরলে হচ্ছে না? এই লাল ঝান্ডার পার্টি কেরলে ক্ষমতায় আছে, কেরলে এসআইআর হচ্ছে না? অন্য রাজ্যে এসআইআর হচ্ছে না? হচ্ছে। তাহলে কেরলে কেন একজন লোকের নাম বাতিল হচ্ছে না? কেরলে কোন প্রার্থীর নাম বাতিল হলে তার মামলা কোন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস স্বামীকে কেন করতে হয় না? তার কারণ কেরলে লাল ঝান্ডার পার্টি আছে। তুমি বলছো আমি সব জায়গায় ক্ষমতায়, ক্লাবে তুমি, বিডিও অফিস তোমার, এসডি অফিস তোমার, ডিএম অফিস তোমার, নবান্ন তোমার, তারপরেও নাম কি করে বাতিল হয় বন্ধু? কেরলে তো একজনের নাম বাতিল হয়নি। আমি বলছি কান্তি বাবুরা যে মন্ত্রী ছিল, আজকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর সরকার হতো, আপনাদের একজনের নাম বাতিল হতো না। কারণ বিডিও অফিসের কর্মীও বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর কর্মী, আর আজকে বিডিও অফিসের কর্মী মমতা ব্যানার্জির কর্মী। ফলে আজকে আপনার নাম বাতিল হয়েছে। কোনদিন ক্ষমতা হয়নি যেদিন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, যে কান্তি বাবুরা ছিল, একজনের নাম বাতিল হয়। উনি কি বললেন নাম বাতিল হওয়ার পরে? বললেন যতক্ষণ পর্যন্ত না সকলের নাম ওঠে ততক্ষণ পর্যন্ত ভোট হবে না, ভোট পিছিয়ে দেওয়া হবে। এই কথা বলেই দেখছি ওই যেমন এনুমারেশন ফর্ম সবার আগে দাখিল করতে গেছিল, ও বাবা পরের দিন দেখি নমিনেশন ফর্ম দাখিল করতে সবার আগে ছুটছে। তুমি আজকে বলো যে শেষ দেখতে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ক্ষমতা নেই। তার কারণ কি? ও এমএলএ হবে, ও লাল বাতির গাড়ি লাগবে। মানুষের জন্য না, মানুষের জন্য ওই লাল ঝান্ডার পার্টি।
যেদিন লাল ঝান্ডা ক্ষমতায় ছিল একজনের নাম বাতিল হয়নি, যেদিন লাল ঝান্ডা ক্ষমতায় ছিল কারোর আস্পর্ধা হয়েছে, বলেছে তোমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। এই বিজেপি সেদিন আমি বলি বড় বাজারের পার্টি ছিল, আজকে এই জোড়া ফুল এসছে বলে পদ্ম ফুলের এত বাড়াবাড়ি। কালকে বলছি আপনারা যে খামকে আর এই লাল ঝান্ডার পার্টিকে সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসুন, সাম্যকে মালিক ভাইকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসুন। ও বিজেপি বড় বাজারের পার্টি ছিল, আবার বড় বাজারের পার্টি করে দেবো, ও গুটিয়ে আবার বড় বাজারের পার্টি করে দেবো। আজকে ঘাস এসছে তাই গরু এসছে, এই ঘাস যদি কেটে ফেলে দেন ও আবার বড় বাজারের পার্টি হয়ে যাবে। আর এবারে শিওর একটা না একটা পার্টি তো শিওর উঠবে। একজন কি বলেছিল ভোটের আগে এসআইআর শুরুর সময় সব রোহিঙ্গা ধরবো, সব রোহিঙ্গা বাদ যাবে। আমি বলেছিলাম একটা রোহিঙ্গা ধরে দেখাও, একজন এখনো পর্যন্ত একটা রোহিঙ্গা পাননি। প্রথমেই বলি এই যে এসআইআর হচ্ছে এটা রিপ্রেজেন্টেশন অফ পিপলস একটা, সিটিজেনশিপের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি একজনকেও ওই যে ভয় দেখাচ্ছে না যে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, অত সস্তা। ভোটার লিস্টে নাম ওঠেনি, ভোটার লিস্টে নাম না থাকা মানে কি সে ভারতের নাগরিক না? এটা কোথায় ডিসাইড হলো? কোন জায়গায় ডিসাইড হয়নি। ফলে যারা বলছেন যে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো, এটা করব সেটা করব, ভুল বলছেন। আপনারা কেউ ভারতবর্ষের কোন নাগরিকের নাগরিকত্ব কাড়ার কোন প্রকার অধিকার রাখে না, না নির্বাচন কমিশন রাখে, না বিডি অফিসের কোন কর্মী রাখে, না এসডি অফিসের কোন কর্মী রাখে, না ডিএম অফিসের কোন কর্মী রাখে, বা না ডিএম রাখে। এটা কেন্দ্রের সরকারের ক্ষমতা। আপনারা যারা আজকে একথা বলছেন তারা ভুল বলছেন, এবং এই প্রতিটি নাগরিকের নাম ভোটার লিস্টে আপনাকে তালিকাবদ্ধ করতেই হবে। দেখুন বামেদের হ্যালো ভাই, ডিজে বক্সটা বন্ধ করবেন, যে গাড়িতে ডিজে বক্স চালাচ্ছেন বন্ধ করে যাবেন। যে কথা বলছিলাম, দেখুন একটার পর একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে বিজেপি। প্রথমে কি করলো, বিজেপি এসে দেখলো ওদের একটাই ধান্দা, বিজেপি তৃণমূল একই ধান্দা, কামাও। ওরা ক্ষমতায় এসে কি দেখলো, সম্পদ কুক্ষিগত করতে হবে। সম্পদ কুক্ষিগত করার জন্য সর্বপ্রথম ওদের চোখ পড়লো জল জঙ্গল জমির উপরে, আদিবাসীদের সম্পদের উপরে। সেটা যখন লুট সম্পন্ন হলো তখন সর্ববৃহৎ সম্পদ ওয়াকফ সম্পদ। আপনারা সবাই ধর্মতলায় জানতো, ধর্মতলায় গিয়ে সব থেকে প্রমিনেন্ট জায়গায় যে মসজিদটা সেটা কি, টিপু সুলতান মসজিদ। আপনি দিল্লি জানতো, দিল্লিতে গিয়ে দেখবেন সব থেকে প্রমিনেন্ট জায়গায় কি, জামে মসজিদ। এদের আসল দরকার ওসব মসজিদ ফসজিদেরা বোঝায় না, মসজিদ মন্দির এসে কিছু যায় আসে না, এদের আসল হচ্ছে পকেট ভরতে হবে। এখন ওরা দেখলো যে এই ওয়াকফের কাছে, এই ওয়াকফ বোর্ডের আন্ডারে অনেক সম্পদ রয়েছে, তাই এই সম্পদ যেন তেন প্রকারে না কুক্ষিগত করতে হবে। একেবারে আপনার গ্রামের কবরস্থান থেকে শুরু করে আপনার মসজিদ, আপনার খানকা শরীফ থেকে শুরু করে আপনার হাসপাতাল, প্রচুর সম্পদ রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, এটা কুক্ষিগত করতে হবে। তো এটা কুক্ষিগত করবেন কিভাবে? অনেক ওয়াকফের রেজিস্ট্রেশন আছে, অনেকের নেই। তার কারণ ধরুন কোন সম্রাট, কোন নবাব সে ওয়াকফ করে গেছে আজ থেকে 700 বছর আগে, সে কি দলিলে লিখে গেছিল নাকি? না, বিডি অফিসে এসে বুঝাইছিল যে নবাব যে চলো ওই কোনদিন নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জির ক্ষমতা আসবে, চলো বিডি অফিসে গিয়ে বা বিএলআর অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে আসি। না করেন। 700 বছরের মসজিদ, 300 বছরের মসজিদ, 600 বছরের কবরস্থান, ওর দলিল আছে? না, নেই। বললো সব রেজিস্ট্রেশন থাকবে। আইন তৈরি হলো, চ্যালেঞ্জ হলো। এই নওশাদ আমাকে ফোন করলো, বললো দাদা এটা চ্যালেঞ্জ করতে হবে। হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে। আমরা চ্যালেঞ্জ করলাম, যেমন এসআইআর চ্যালেঞ্জ করেছে একইভাবে ওয়াকফ চ্যালেঞ্জ করলাম। দীর্ঘদিন মামলা চললো, আর তার সঙ্গে আপনারা রাস্তায় আন্দোলন চালালেন।
আপনাদের কি বলা হলো? বললে আপনার পাড়ার মসজিদ, আপনার গ্রামের কবরস্থান আপনি রক্ষা করতে চান, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন। আপনাকে কি বললো? বললো ওই আইন তো দিল্লিতে তৈরি হয়েছে, সব আন্দোলন করতে হলে দিল্লি যান। আজকে তুমি তো মশাই ভবানীপুরে দাঁড়িয়েছো, ভোট চাইতে গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি ভবানীপুরে দেখো, তোমার ভোট তো ভবানীপুরে, তুমি গোটা পশ্চিমবঙ্গে ধরে বেড়াচ্ছ কেন? তুমি জানের জ্বালায় দৌড়ছো, তুমি ক্ষমতা নেবে বলে দৌড়ছো। আমার মসজিদ, আমার কবরস্থান দখল করবে, আমি দিল্লিতে আন্দোলন করব না, পাড়ায় আন্দোলন করব না, কলকাতায় আন্দোলন করব, তুমি ঠিক করে দেবে? আজকে ভোট নিতে হলে বলবেন, সেদিন যেমন আমাকে বলেছিলে আমার মসজিদ আমার কবরস্থান রক্ষা করতে দিল্লি যেতে, আজকে ভোট চাইতে তুমিও ভোট চাইতে ভবানীপুরে চলে যাও। যে ভোট চাইতে আসবে তৃণমূলের যে নেতা যে এলাকায় দাঁড়িয়েছে তাকে বলে ভোট চাইতে ভবানীপুরে চলে যাও। খুব পরিষ্কার কথা, আমার মসজিদ আমার কবরস্থান রক্ষা করার জন্য আমাকে দিল্লি যেতে বলবে, আর ভোটটা তুমি নেবে। এসআইআর করে নাম আমার বাতিল হবে, আর তুমি বলবে আমার জয়লাভ হয়ে গেছে। এই জিনিস চলবে না। অনেক বোকা বানিয়েছো 15 বছর ধরে। আমরা বলছি এই লাল ঝান্ডার পার্টিকে, এই আইএসএফ কে, এই সিপিএম কে ক্ষমতায় আনুন। কেজি টু পিজি ফ্রি এডুকেশন। আমরা বলছি যে শুধু ওই 1,500 টাকার বেকার ভাতা না, প্রতিটি বাড়িতে আপনার একজন করে চাকরি পাবে। মাসে অন্ততপক্ষে মাসে 50,000 টাকা আপনার বাড়িতে ঢুকবে। এটা অবাস্তব না, এটা সম্ভব ছিল। কেন? দেখুন, বামেরাও এক সময় বেকার ভাতা দিত, তারপরে সেই বেকার ভাতা কেন বন্ধ হয়েছিল? তার কারণ আস্তে আস্তে যুগোপযোগী শিল্প কারখানা তৈরি হতে শুরু করলো। হলদিয়ায় পেট্রোকেমিক্যাল, সেক্টর 5 আইটি হাব, বর্ধমানে হেলথ সিটি, শিলিগুড়িতে আইটি হাব, একটা নতুন শহর তৈরি হলো নিউ টাউন। আজকে আপনাদের হাতে হাতে মোবাইল। আপনাকে আজকে যে দিনে দাঁড়িয়ে আছেন সামনের দিকে দেখতে হবে। সেদিন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম দেবেরা বুঝেছিলেন যে আগামী দিনে এই জগৎটা এই পকেটের থাকা এই মোবাইল ফোনের হতে চলেছে। আপনারা এখন যদি কাউকে পেমেন্ট করতে হয়, কিসে পেমেন্ট করেন? গুগল পে, ফোন পে, এগুলোকে বলা হয় ফিনটেক কোম্পানি। যদি আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তো থাকতো, কান্তি বাবুরা মিনিস্টার থাকতেন, গৌতম দেবেরা মিনিস্টার থাকতেন, সবাই যদি মিনিস্টার থাকতো, কি হতো? এই যে ফিনটেক কোম্পানির এই সমস্ত অফিসগুলো রাজারহাটে হতো, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে চাকরি পেত। এই যে নতুন যুগের কারখানা, নতুন যুগের গাড়ি ইভি সিঙ্গুরে তৈরি হতে পারত। আপনি আজকে হেলথ সিটিতে আপনি অন্তত পক্ষে যে আর যে যোগ্যতা, কেউ হয়তো ঝাড়ু দিতেন, কেউ হয়তো তার যোগ্যতা অনুযায়ী হয়তো মেডিকেল টেকনিশিয়ান হতেন, হেলথ সিটিতে কাজ পেতে পারতেন। তাহলে একটার পর একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল যাতে শিক্ষান্তে কাজ পান। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে কি করলেন? উনি প্রথমে শিল্প কারখানা তাড়ালেন তো ভালো কথা। তারপরে কি করলেন? তারপরে সরকারি ক্ষেত্রে যে এসএসসি টেট দেখবেন, আমি মামলা করে ওরা বলে আমাদের বলে চাকরি কেন বলে? তার কারণ সাদা খাতার মাস্টার দিয়ে 25 লাখ টাকা করে নিয়েছিল। ও তুমি 25 লাখ টাকা করে নিয়ে সাদা খাতার মাস্টার দেবে, বলবে রায়দিঘিতে পড়াতে চলে যা, তুই আমাকে 25 লাখ টাকা দে। আর রায়দিঘির বাড়ি এটা গরিব কৃষক পরিবারের সন্তান, ওই সাদা খাতার মাস্টার যে 3 আর 2 5 হয় না 7 হয় জানে না, তার কাছে পড়বে। আর তোমার বাড়ির ছেলেটি সাউথ কলকাতায় একেবারে ঝাঁ চকচকে একটা স্কুলে পড়বে, এ তো চলবে না। রায়দিঘির ছেলেটি যার কাছে পড়বে, সে তোমার বাড়ির ছেলেটি যে মানের শিক্ষকের কাছে পড়ে, সেই একই মানের শিক্ষকের কাছে পড়বে। এটা এনশিওর করবে, আর লাল ঝান্ডা এটা এনশিওর করবে। আগের এসএসসির মাধ্যম দিয়ে কারা শিক্ষক হতো? সব থেকে ট্যালেন্টেড ছেলে মেয়েরা, তারা রায়দিঘিতে আসতো শিক্ষক হিসেবে। আর মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে বলল টাকা দে আর শিক্ষকতার চাকরি নে। ও রায়দিঘির ছেলে মেয়েরা যারা গরিব কৃষক বাড়ির ছেলে মেয়ে, ওরা অশিক্ষিত ছিল, ওদের অশিক্ষিতই রেখে দে, ওরা শিক্ষিত হয়ে গেলে চাকরি চাইবে। তার থেকে ওদের 1,500 টাকা করে বেকার ভাতা দিয়ে ওদেরকে মুখ বন্ধ করে দেবে। না, আমরা তা চাই না। আমরা চাই
কেজি টু পিজি এডুকেশন, প্রি এডুকেশন, প্রতিটি বাড়িতে একটি করে কাজ, সরকারি চাকরি অথবা ন্যূনতম কর্মসংস্থানের ব্যবস্থা যতদিন না দিতে পারছেন ততদিন পর্যন্ত বাধ্যতামূলকভাবে বিভিন্ন সামাজিক প্রকল্পে তাদের অন্তর্ভুক্তিকরণ। তাই আমি সকলকে আহ্বান করব, বক্তব্য আর দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, যে এবারের ভোটে নিশ্চিতভাবেই এই তৃণমূল এবং বিজেপি উভয়কেই পরাস্ত করতে সিপিআইএম প্রার্থী এই কেন্দ্রের এবং পাশের কেন্দ্রে মালেক ভাই রয়েছেন আইএসএফ প্রার্থী, এছাড়াও অন্যান্য যারা সিপিআইএম এবং আইএসএফ এর প্রার্থী রয়েছেন তাদের বিপুল ভোটে জয়যুক্ত করুন। সকলে ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ।